ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। JPBN 2024 বা পোস্ট বেসিক BSc নার্সিং প্রিপারেশান রিলেটেড আরেকটি নতুন ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগেও কিছু ভিডিও বা পোস্ট বেসিক BSc নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড কিছু ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। JPBN 2021-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার রিলেটেড এর আগেও কিছু ক্লাস আমি শেয়ার করেছি। তো পরবর্তী যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা JPBN 2021-এর 50 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা 50-এর পর থেকে প্রশ্নগুলি আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, দ্য ফার্স্ট ডোজ অফ MR ভ্যাকসিন টু বি অ্যাডমিনিস্টার্ড অ্যাট দ্য এজ অফ, অপশান এতে আছে 16 to 24 মান্থস, বিতে আছে 9 to 12 মান্থস, সিতে আছে 12 to 16 মান্থস অ্যান্ড ডিতে আছে 24 to 32 মান্থস। এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ 9 to 12 মান্থ। অর্থাৎ MR ভ্যাকসিন বা মিজেলস রুবেলা ভ্যাকসিনের প্রথম ডোজ বাচ্চাদের 9 থেকে 12 মাস বয়সে দেওয়া হয়, এবং যদি দ্বিতীয় ডোজের কথা জিজ্ঞেস করে সেক্ষেত্রে উত্তর হবে 16 থেকে 24 মাস বয়সে। এই 9 থেকে 12 মাস বয়সে মিজেলস রুবেলা ভ্যাকসিনের সাথে সাথে বাচ্চাদেরকে ভিটামিন A অয়েল খাওয়ানো হয় 1 লাখ IU বা ইন্টারন্যাশনাল ইউনিট। নেক্সট কোয়েশ্চেন আছে, অ্যাট প্রেজেন্ট দ্য সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইজ, অপশান এতে আছে 943, বিতে আছে 87, সিতে আছে 933, ডিতে আছে 1084। এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ 943। তো সেক্স রেশিও কি সেটা আমাদের সবার প্রথম জানতে হবে। সেক্স রেশিও ইজ দ্য নাম্বার অফ ফিমেলস পার 1000 মেল, অর্থাৎ ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষ প্রতি কতজন মহিলা আছে সেটাই হচ্ছে সেক্স রেশিও। সেটা কত? 943 জন, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ প্রতি 943 জন মহিলা আছেন। নেক্সট কোয়েশ্চেন, persistent and recurrent thought, idea or impulse that can be eliminated from the consciousness by logic or reasoning is known as, option A overactivity, option B obsession, option C phobia, option D orientation। অর্থাৎ পারসিস্টেন্ট এবং রেকারেন্ট যে বারবার যে থটগুলি বা আইডিয়াগুলি বা কিছু ইম্পালস যেটা বারবার একজন মানুষের মধ্যে আসছে, সেই থটগুলি যখন কনসাসলি লজিকের দ্বারা বা কোনো কারণের দ্বারা সেগুলোকে আমাদের ব্রেন থেকে বের করা যায়, সেগুলোকে আমরা, সেই থটগুলোকে আমরা কি বলি? এর উত্তর হবে অপশান বি বা অবসেশন। এই থটগুলোকে আমরা অবসেসিভ থটস বলে থাকি বা অবসেসিভ ইম্পালস বলে থাকি, এবং এই অবসেশনের জন্যই কিন্তু কম্পালসিভ কিছু অ্যাকশান মানুষের মধ্যে দেখা যায়। এই অবসেসিভ থটগুলি দূর করার জন্য মানুষ কিছু রিপিটেটিভ অ্যাকশান করতে থাকে, সেগুলোকেই আমরা কম্পালসিভ অ্যাকশান বা কম্পালশন বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন আছে, এ পেশেন্ট শিডিউলড ফর ইলেকট্রোকনভালসিভ থেরাপি অর ECT at 9 AM is discovered eating breakfast at 8 AM. On the basis of this observation, the most appropriate nursing action is, option A তে আছে, the nurse gives notice to the patient's physician of the situation and cancels the ECT.
অপশান বিতে আছে নার্স রিমুভস দ্য ব্রেকফাস্ট ট্রে অ্যান্ড অ্যাসিস্ট দ্য পেশেন্ট টু দ্য ইসিটি প্রসিডিওর রুম। অপশান সিতে আছে দ্য নার্স অ্যালাউজ দ্য পেশেন্ট টু ফিনিশ ব্রেকফাস্ট অ্যান্ড রিশিডিউল ইসিটি ফর 10 AM. The nurse increases the patient fluid intake to facilitate the digestive process. তো এক্ষেত্রে কি বলছে, একজন পেশেন্টের ইলেকট্রোকনভালসিভ থেরাপির শিডিউল করা আছে 9টার সময়, কিন্তু পেশেন্ট তার 1 ঘন্টা আগে 8টার সময় কি করেছে, খাবার খেয়ে নিয়েছে। তার ফলে একজন নার্স হিসাবে কি করণীয়? প্রথম অপশানে বলছে যে সেই ঘটনাটা ফিজিশিয়ানকে জানানো হবে এবং ইসিটিটা ক্যান্সেল করতে হবে। দ্বিতীয় অপশানে বলছে যে ব্রেকফাস্টের ট্রে সরিয়ে নিতে হবে এবং পেশেন্টকে ইসিটি প্রসিডিওরের রুমে পাঠাতে হবে। তৃতীয় অপশানে বলছে যে নার্স তাকে ব্রেকফাস্টটা কন্টিনিউ করতে বলবে এবং ফিনিশ করতে বলবে ব্রেকফাস্টটা, আর ইসিটিটা রিশিডিউল করবে 10টার সময়। আর চতুর্থ অপশানে বলছে যে নার্স পেশেন্টের ফ্লুইড ইনটেকটা বাড়িয়ে দিয়ে তার ডাইজেস্টিভ প্রসিডিওরটা ইনক্রিজ করবে। তো একজন পেশেন্টের ইসিটির আগে 8 ঘন্টা এনপিএম রাখতে হয়। সুতরাং আমরা 10টার সময় রিশিডিউল করতে পারবো না, মাত্র 2 ঘন্টার গ্যাপ আছে, এবং ফ্লুইড ইনটেক বাড়ানোর মাধ্যমেও 8 ঘন্টা গ্যাপের আগে আমরা রিশিডিউল করতে পারবো না। নেক্সট হচ্ছে, তাই এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ নার্স তার পেশেন্টের ফিজিশিয়ানকে জানাবেন এবং ক্যান্সেল করবেন ইসিটি। মোস্ট কমন কজ অফ IMR ইন ইন্ডিয়া। অপশান এতে আছে ARI, অপশান বিতে আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, অপশান সিতে আছে LBW, অপশান ডিতে আছে ডায়রিয়া। অর্থাৎ IMR বা ইনফ্যান্ট মর্টালিটি রেটের সবচেয়ে কমন কারণ কি ইন্ডিয়াতে? এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ লো বার্থ ওয়েট বেবি। অর্থাৎ লো বার্থ ওয়েট বেবি ইন্ডিয়াতে ইনফ্যান্ট মর্টালিটি রেটের সবচেয়ে কমন কারণ। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য হলমার্ক অফ অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিয়ার ইজ। অপশান এতে আছে অ্যান এলিভেটেড PaCO2, অপশান বিতে আছে অ্যান এলিভেটেড PaO2, অপশান সিতে আছে অ্যান এলিভেটেড SaO2, অপশান ডিতে আছে অ্যান এলিভেটেড SpO2। এর উত্তর হবে অপশান এ, অ্যান এলিভেটেড PaCO2 বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড। অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিয়ার হয়েছে, তার হলমার্ক সাইন হিসাবে আমরা এলিভেটেড PaCO2 দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন আছে, ইমিউনোগ্লোবিউলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ। অপশান এতে আছে IgG, অপশান বিতে আছে IgM, অপশান সিতে আছে IgA অ্যান্ড অপশান ডিতে আছে IgE। ইমিউনোগ্লোবিউলিন যেটা হিউম্যান মিল্কে প্রেজেন্ট থাকে সেটা কোন ইমিউনোগ্লোবিউলিন? এর উত্তর হবে IgA বা ইমিউনোগ্লোবিউলিন A। এই ইমিউনোগ্লোবিউলিন A প্রচুর পরিমাণে হিউম্যান মিল্কে প্রেজেন্ট থাকে এবং সেই কারণেই বেবি ডেলিভারির পর যে প্রথম যে মিল্কটা সিক্রেট হয়, যেটাকে আমরা কোলোস্টাম বলে জানি, সেই কোলোস্টামে প্রচুর পরিমাণে এই IgA অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন থাকার কারণে বাচ্চাদেরকে 1 থেকে 3 দিন পর্যন্ত ওই কোলোস্টাম যে ইয়েলোইশ ঠিক যে মিল্ক সিক্রেট হয় সেটা বাচ্চাদেরকে খাওয়াতে বলা হয়। এছাড়াও IgA অ্যান্টিবডি বিভিন্ন ধরনের বডিলি সিক্রেশনেও থাকে। নেক্সট কোয়েশ্চেন আছে, ক্লে কালার্ড স্টুল ইন্ডিকেট। অপশান এতে আছে আপার GI ব্লিডিং, অপশান বিতে আছে ইনপেন্ডিং কনস্টিপেশন, অপশান সিতে আছে অ্যান এফেক্ট অফ মেডিকেশন, অপশান ডিতে আছে বাইল অবস্ট্রাকশন। ক্লে কালার স্টুল অর্থাৎ স্টুলের কালার যেটা নর্মাল কালার ইয়েলোইশ, সেই কালারটা থাকে না, তার পরিবর্তে ক্লে কালার অর্থাৎ মাটি মাটি যে কালারটা হয় সেই রকম ধরনের
স্টুলের কালার হয়ে যায়। এর কারণ কি? এর কারণ অপশান ডি, বাইল অবস্ট্রাকশান। এই যে স্টুলের যে ইয়েলোইশ কালারটা হয় সেটা মেনলি আমাদের বাইলের কারণেই হয়ে থাকে। এই বাইল থেকে তৈরি হয় স্টার্কো বিলিরুবিন, যে স্টার্কো বিলিরুবিন আমাদের স্টুলের কালারের জন্য দায়ী। যখন বাইল অবস্ট্রাকশান হচ্ছে তখন কি হচ্ছে, বাইল আমাদের স্মল ইন্টেস্টাইনে এসে মিশতে পারছে না, তার ফলে যে স্টুলের যে কালার সেটা তৈরি হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, অর্থাৎ বাইল অবস্ট্রাকশানের কারণেই বাইল এসে স্মল ইন্টেস্টাইনে মিশতে পারছে না এবং তার ফলেই ক্লে কালারের স্টুল হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, ডিসেবিলিটি লিমিটেশন ইজ মোড অফ ইন্টারভেনশন ফর, অপশান এতে আছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, বিতে আছে প্রাইমারি প্রিভেনশন, সিতে আছে সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড ডিতে আছে টারশিয়ারি প্রিভেনশন। তো ডিসেবিলিটি লিমিটেশন কোন ধরনের প্রিভেনশন? এর উত্তর হবে অপশান ডি বা টারশিয়ারি প্রিভেনশন। ডিসেবিলিটি লিমিটেশন হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ধরনের ডিসেবিলিটি লিমিটেশন বা রিহ্যাবিলিটেশন এটা হচ্ছে আমাদের টারশিয়ারি প্রিভেনশনের মধ্যে পড়ে। এবং অন্যান্যগুলোও বলে দিই, প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন অর্থাৎ যে রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টরটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, সেই রিস্ক ফ্যাক্টর প্রিভেনশনটাকে আমরা বলে থাকি প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। যেমন স্মোকিং কজেস ক্যান্সার, এই কথাটা আমরা সবাই জানি। তো স্মোকিং হচ্ছে কিসের? লাং ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর। সেই লাং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরটা যদি আমরা আগে থেকেই প্রিভেন্ট করি, অর্থাৎ কোনো মানুষ যদি স্মোকিংটাই বন্ধ করে বা স্মোকিং না করে, সেটা হচ্ছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। নেক্সট হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে কি, কোনো ডিজিজ অকারেন্সের প্রায়ার অর্থাৎ পূর্বেই যদি কোনো প্রিভেনশন করা হয়, যেমন ইমিউনাইজেশনের মাধ্যমে আমরা কোনো ডিজিজ প্রিভেন্ট করতে পারি, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। নেক্সট সেকেন্ডারি প্রিভেনশন, আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ডায়াগনোসিস হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ে। যেমন প্যাপসমিয়ার করার মাধ্যমে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি সার্ভাইকাল ক্যান্সারের, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য টোটাল স্কোর ইন অ্যাপগার রেটিং সিস্টেম ইজ, অপশান এতে আছে 5, বিতে আছে 8, সিতে আছে 10 অ্যান্ড ডিতে আছে 14। এর উত্তর হবে অপশান সি বা 10, অর্থাৎ অ্যাপগার স্কোরের সম্পূর্ণ স্কোর বা টোটাল স্কোর হচ্ছে 10। নেক্সট কোয়েশ্চেন আছে, ফলোয়িং আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ ফর কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ এনসেডস ইউজ এক্সেপ্ট, অর্থাৎ নিচে প্রত্যেকটি এনসেডসের একটা করে কমপ্লিকেশন, রিস্ক ফ্যাক্টর, নিচে প্রত্যেকটি একটি করে রিস্ক ফ্যাক্টর কোনটি ছাড়া? এর অপশানগুলি আছে, অপশান এতে এজ ওল্ডার দ্যান 60 ইয়ার, অপশান বিতে আছে ওবেসিটি, অপশান সিতে আছে কনকমিনেন্ট ইউজ অফ কর্টিকোস্টেরয়েড, অপশান ডিতে আছে টোব্যাকো ইউজ। এর উত্তর হবে অপশান বি বা ওবেসিটি। ওবেসিটি ছাড়া প্রত্যেকটি এনসেড ইউজের একটা করে রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোয়েশ্চেন আছে, এ পেশেন্ট ইজ এক্সপিরিয়েন্সিং অ্যাংজাইটি অ্যাটাক, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন শুড ইনক্লুড, অপশান এতে আছে টার্নিং অন দ্য টেলিভিশন, অপশান বিতে আছে লিভিং দ্য ক্লায়েন্ট অ্যালোন, অপশান সিতে আছে স্টেইং উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড স্পিক ইন শর্ট সেন্টেন্সের, অপশান ডিতে আছে আস্ক দ্য ক্লায়েন্ট টু প্লে উইথ আদার ক্লায়েন্ট। অর্থাৎ একজন পেশেন্টের অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, তার ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন কী হবে? এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ স্টেইং উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড স্পিক ইন শর্ট সেন্টেন্স।
অর্থাৎ পেশেন্টের সাথে আমাদেরকে থাকতে হবে এবং তাকে ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে অর্থাৎ কথা বলার মাধ্যমে আমরা তাকে বোঝাবো এবং তার সাথে কমিউনিকেট করব এবং তাকে আমরা অ্যাংজাইটিটা কমানোর চেষ্টা করব। আমরা কেবলমাত্র টেলিভিশন অন করে দিয়ে চলে যেতে পারি না বা ক্লায়েন্টকে একা রেখে চলে যেতে পারি না। তাছাড়াও ক্লায়েন্টকে অন্য ক্লায়েন্টের সাথে খেলা করতে বলে বা কথা বলতে বলেও চলে যেতে পারি না, আমাদেরকে ক্লায়েন্টের সাথে থাকতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, অল অফ দ্য ফলোয়িং মেজার্স আর টু বি টেকেন ইন দ্য ইভেন্ট অফ কলেরা আউটব্রেক ইন এ রুরাল কমিউনিটি এক্সেপ্ট, অর্থাৎ একটা রুরাল কমিউনিটিতে কলেরা আউটব্রেক হয়েছে, নিচের কোন কাজগুলি তুমি করবে না? অপশান এতে আছে নোটিফিকেশন অফ দ্য ডিস্ট্রিক্ট অথরিটিস, নোটিফিকেশন টু দ্য ডিস্ট্রিক্ট অথরিটিস। অপশান বিতে আছে ম্যানেজমেন্ট অফ এ কেস বাই ওরাল রিহাইড্রেশন অ্যান্ড টেট্রাসাইক্লিন। অপশান সিতে আছে ভ্যাকসিনেশন অফ দ্য রিস্ক পপুলেশন অফ দ্য কমিউনিটি। অপশান ডিতে আছে ক্লোরিনেশন অফ দ্য ওয়েলস। তো এক্ষেত্রে আমরা কোনটা করব না? এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ ভ্যাকসিনেশন অফ দ্য রিস্ক পপুলেশন অফ দ্য কমিউনিটি। অর্থাৎ কমিউনিটি যারা রিস্ক পপুলেশন আছে তাদেরকে আমরা ভ্যাকসিনেশন দেব, এটা আমরা করব না। কেন করব না? কারণ অলরেডি একটা কমিউনিটিতে কলেরার আউটব্রেক হয়ে গেছে। তো কলেরার আউটব্রেক যেহেতু হয়ে গেছে সেহেতু আমরা ভ্যাকসিনেশন দেওয়ার মাধ্যমে অ্যাট দ্যাট মোমেন্টে আর কলেরা প্রিভেন্ট করতে পারবো না। আমরা কিভাবে কলেরা ছড়ানোটাকে আটকাতে পারবো? প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট অথরিটিকে জানাতে হবে, নেক্সট আমরা ওরাল রিহাইড্রেশনের মাধ্যমে বা ওআরএসের মাধ্যমে এবং টেট্রাসাইক্লিনের মাধ্যমে আমরা কলেরা ছড়ানোটা আটকাতে পারবো বা কলেরা আউটব্রেকটা আটকাতে পারবো, এবং ক্লোরিনেশন করার মাধ্যমে অর্থাৎ কুয়ো বা ওয়েলগুলি ক্লোরিনেশন করার মাধ্যমে আমরা কলেরা আউটব্রেকটা আটকাতে পারবো। যখন আউটব্রেক হয়ে গেছে তখন ভ্যাকসিনেশন আর কোনো কাজ করবে না। আউটব্রেকের আগে যদি আমরা প্রিভেনশন হিসাবে ভ্যাকসিনেশন দিতাম সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনেশনটা কাজ করত। নেক্সট কোয়েশ্চেন আছে, সাইকোপ্যাথোলজিক্যাল রিপিটিং অফ ওয়ার্ড অফ ওয়ান পারসন বাই অ্যানাদার ইজ নোন অ্যাজ, অর্থাৎ একজন পারসনের কোনো একটা কথা নিয়ে যখন প্যাথোলজিক্যালি বারবার আর একজন পারসন রিপিট করতে থাকে সেটাকে কি বলা হয়? অপশান এতে আছে ইমোশন, বিতে আছে ইলেশন, সিতে আছে ইকোলেলিয়া, ডিতে আছে এনিউরেসিস। এর উত্তর হবে অপশান সি বা ইকোলেলিয়া। যখন একজন পারসন অন্য একজনের কোনো একটা কথা নিয়ে বারবার রিপিট করতে থাকে সেটাকে আমরা ইকোলেলিয়া বলি। আর এনিউরেসিস মানে বেড ওয়েটিং, এটা তো সবাই জানো। নেক্সট কোয়েশ্চেন আছে, ইন কেস অফ অ্যাকিউট জিআই ব্লিডিং ফ্লুইড রিপ্লেসমেন্ট শুড বিগিন ইমিডিয়েটলি উইথ। অপশান এতে আছে 252,000 ml of crystalloid fluid, বিতে আছে 500 to 1500 ml of colloidal fluid, অপশান সিতে আছে 500 to 1000 ml of fresh frozen plasma, FFP and অপশান ডিতে আছে none of this। অর্থাৎ একজন পেশেন্টের জিআই ব্লিডিং হচ্ছে, অ্যাকিউট জিআই ব্লিডিং হচ্ছে এবং তার ফ্লুইড রিপ্লেসমেন্ট আমরা ইমিডিয়েটলি কি দিয়ে শুরু করব? এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ 252,000 ml অফ ক্রিস্টালয়েড সলিউশন। যেহেতু ক্রিস্টালয়েড সলিউশনটা সবসময় অ্যাভেলেবেল থাকে তাই আমরা ইমিডিয়েটলি ক্রিস্টালয়েড সলিউশনের মাধ্যমে ফ্লুইড রিপ্লেসমেন্ট করব। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ভালভস অফ হার্ট ওপেন অ্যান্ড ক্লোজ ইন রেসপন্স টু। অপশান এতে আছে প্রেশার গ্রেডিয়েন্ট, অপশান বিতে আছে লো অক্সিজেন স্যাচুরেশন, অপশান সিতে আছে হাই কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেশন অ্যান্ড অপশান ডিতে আছে কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন। এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ প্রেশার গ্রেডিয়েন্ট। অর্থাৎ হার্টের ভালভগুলি প্রেশার গ্রেডিয়েন্টের জন্যই ওপেন এবং ক্লোজ হয়। কি হয়, যখন ব্লাড হার্টের অ্যাট্রিয়ামে ভরে যায় এবং প্রেশার বৃদ্ধি পায় অ্যাট্রিয়ামের মধ্যে, তখন কি হয়, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মধ্যে থাকা ভালভগুলি ওপেন হয়ে যায় এবং ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে আসে প্রেশার গ্রেডিয়েন্টের কারণে।
নেক্সট কোয়েশ্চেন আছে কনসাস রিকগনিশন অফ ওয়ানস ওন ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার ইজ নোন অ্যাজ। অপশান এতে আছে ইনসমনিয়া, বিতে আছে ইনসাইট, সিতে আছে ইনকোহেরেন্স, ডিতে আছে ইন্টেলিজেন্স। অর্থাৎ একজন মানুষ যে কিছু ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার আছে তার, সেটা সে নিজেই যখন কনসাসলি রেকগনাইজ করতে পারে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অপশান বি ইনসাইট। বলা হয় যে পেশেন্টের ইনসাইট প্রেজেন্ট আছে। নেক্সট কোয়েশ্চেন আছে মেন্টাল হেলথ ল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড ফ্রম দ্য ইয়ার। অপশান এতে আছে 1858, বিতে আছে 1912, সিতে আছে 1987, ডিতে আছে 2017। অর্থাৎ মেন্টাল হেলথ অ্যাক্ট বা মেন্টাল হেলথ ল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালে লঞ্চ করেছিল? এর উত্তর হবে অপশান সি 1987। সরি, এর উত্তর হবে অপশান ডি 2017। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিস ইজ। অপশান এতে আছে ম্যানিয়া, বিতে আছে ডিমেনশিয়া, সিতে আছে ডিপ্রেশন অ্যান্ড ডিতে আছে সিজোফেনিয়া। মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিস কোনটি? পোস্টপার্টাম সাইকোসিস মেনলি ডিপ্রেশন হচ্ছে মোস্ট কমন। কিভাবে আমরা বুঝবো যে মায়েদের পোস্টপার্টাম সাইকোসিস বা পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে? আমরা মায়েদের সাথে কথা বলতে গেলে আমরা দেখব যে মা কমিউনিকেট করতে চাইছে না, বাচ্চার ব্যাপারে কিছু বলতে চাইছে না এবং মা বাচ্চার কোনো কেয়ার করছে না। মা নিজের মতো বসে আছে, বাচ্চা হয়তো স্টুল পাস করেছে, সেটা ক্লিন করিয়ে দিচ্ছে না বা কোনো রকম বাচ্চার কেয়ার নিচ্ছে না। বাচ্চা হয়তো কাঁদছে, তাও বাচ্চাকে চুপ করাচ্ছে না বা ফিডিং করাচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য প্যাথোলজিক্যাল কম্পালশন টু স্টিল ইজ নোন অ্যাজ। অপশান এতে আছে ক্লেপ্টোম্যানিয়া, বিতে আছে হাইপোম্যানিয়া, সিতে আছে ইম্পেয়ার্ড জাজমেন্ট অ্যান্ড ডিতে আছে ইনটক্সিকেশন। এর উত্তর হবে অপশান এ বা ক্লেপ্টোমেনিয়া। অর্থাৎ কারোর যদি প্যাথোলজিক্যালি চুরি করার কম্পালশন আসে সেটাকে আমরা বলি ক্লেপ্টোমেনিয়া। নেক্সট কোয়েশ্চেন আছে হুইচ of the following blood test should be performed before a blood transfusion? অপশান এতে আছে প্রথম্বিন অ্যান্ড কোয়াগুলেশন টাইম, বিতে আছে ব্লাড টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, সিতে আছে ব্লিডিং অ্যান্ড ক্লটিং টাইম, ডিতে আছে কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যান্ড ইলেকট্রোলাইট লেভেলস। এর উত্তর হবে অপশান বি বা ব্লাড টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং। ব্লাড ট্রান্সফিউশনের পূর্বে অবশ্যই ব্লাড টাইপিং এবং ক্রস ম্যাচিং করাতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য মোস্ট কমন কজ অফ ম্যাটার্নাল মর্টালিটি ইন ইন্ডিয়া। ম্যাটার্নাল মর্টালিটির সবচেয়ে কমন কজ কি? অপশান এতে আছে ইনফেকশন, বিতে আছে হেমারেজ, সিতে আছে হাইপার টেনশন অ্যান্ড ডিতে আছে থ্রম্বোসিস। এর উত্তর হবে অপশান বি বা হেমারেজ। হেমারেজের কারণেই সবচেয়ে বেশি ম্যাটার্নাল মর্টালিটি দেখা যায় ইন্ডিয়াতে। নেক্সট কোয়েশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট স্পেসিফিক অফ সাইকোসিস। সাইকোসিসের সবচেয়ে স্পেসিফিক কোনটি, কোন বিহেভিয়ারটা? এর উত্তর হবে, এর অপশানগুলি আছে প্রেশার অফ স্পিচ, বিতে আছে নিওলজিজম, সিতে আছে ইনকোহেরেন্স অ্যান্ড ডিতে আছে প্রিজার্ভেশন। এর উত্তর হবে অপশান বি বা নিওলজিজম। নিওলজিজম মিনস পেশেন্ট নতুন নতুন ওয়ার্ড বলতে থাকে বা নতুন নতুন ওয়ার্ড বানাতে থাকে, এটাকেই বলা হয় নিওলজিজম। নেক্সট কোয়েশ্চেন আছে হু কোলাবোরেটস ডাইরেক্টলি উইথ দ্য ক্লায়েন্ট টু এস্টাবলিশ অ্যান্ড ইমপ্লিমেন্ট এ প্ল্যান অফ কেয়ার। অর্থাৎ কে ডাইরেক্টলি পেশেন্টের সাথে কোলাবোরেট করে এবং কেয়ারের প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করে? এতে আছে প্রাইমারি নার্স, বিতে আছে নার্স ক্লিনিশিয়ান, সিতে আছে ক্লিনিক্যাল স্পেশালিস্ট, ডিতে আছে নার্স কোঅর্ডিনেটর। এর উত্তর হবে অপশান এ বা প্রাইমারি নার্স।
নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ কমপ্লিকেশন অফ টুইন প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সির কমপ্লিকেশন কোনটি নয়? এর অপশান এতে আছে লো বার্থ ওয়েট, বিতে আছে পোস্ট ম্যাচিউরিটি, সিতে আছে অ্যাবর্শন অ্যান্ড ডিতে আছে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। এর উত্তর হবে পোস্ট ম্যাচিউরিটি, অর্থাৎ বাদবাকি প্রত্যেকটিই হচ্ছে টুইন প্রেগনেন্সির কমপ্লিকেশন, লো বার্থ ওয়েট, অ্যাবর্শন অ্যান্ড ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। একমাত্র পোস্ট ম্যাচিউরিটি দেখা যায় না টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে। আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ক্লাস পেতে বা ভিডিওস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।